হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য। লেখিকা নওরিন কবির তিশা। পর্ব সংখ্যা 15। ভয়েস বাই আরবি। আকাশের চাঁদের ম্লান রোশনি, রুম জুড়ে উত্তরে হাওয়ার দাপট। জানলার পর্দাগুলো ফরফর শব্দ করে হুড়মুড়িয়ে লাগছে একটা একটার সাথে। এত কিছুর মাঝেও নিদারুণ শূন্যতায় থমথমে করেছে কক্ষটা। চওড়া ও দীর্ঘ আরশিতে একটা নমনীয় মূর্তি চিন্তিত মুখভাবে কিঞ্চিৎ দৃশ্যমান হলো। চিন্তিত ভঙ্গিমায় জানলার দিকে ঘুরে বসে আছে তিহু। অবাধ্য হাওয়া তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুষ্টু প্রবল প্রেমিকার ন্যায়। আধ ভেজা চুল কখন ছেড়ে রেখেছে তার খেয়াল নেই। চঞ্চল হাওয়ার দল চোখে মুখে ঝাপটে মাখিয়ে বিরক্তি করছে তাকে। ভাস্কৃত কপালের উপর পড়া বাঁধনহারা একগুচ্ছ চুল, যা বাহাত দিয়ে কানের পেছনে গুজলেই ফের মন ধ্যানে মগ্ন হলো সে। কিছুক্ষণ আগেই মির্জা সূচনা ডেকে পাঠিয়েছিল তাকে। তার কথা অনুযায়ী তিহু যতদূর বুঝেছে, মনোরা বিবি আর তার স্বামী নীলের ছোট মামা মামি, আর তারা এখানে এসেছেন নীলের বড় মামার ছেলের বিয়ের নিমন্ত্রণ নিয়ে। বিয়ের অনুষ্ঠান সম্ভবত এই মাসের শেষের দিকে, আর বর্তমানে মাসের মধ্যভাগ চলমান। আই তাই তারা একেবারে খানমহলে সকলকে নিয়ে পরশুদিন জাফলং অর্থাৎ নীলের মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আর ঠিক সেখানেই বিপত্তি ঘটল। মির্জা সূচনা চান তার অর্থাৎ তিহুর বাবা মা সহ পরিবারের সকলের সাথে দেখা করতে, আর তাদেরও সাথে নিয়ে যেতে। তার ভাষ্যমতে যেহেতু নীল পছন্দ করে তিহুকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছেছে, তাই তার পরিবারের সাথে মির্জা সূচনার দেখা করা উচিত। তবে তিনি একবার টিহুর পরিবারের সাথে দেখা করতে চান। শুধু তিনি একা নয়, ওয়ালিদ খান স্বয়ং প্রস্তাব রেখেছেন। এদিকে যার জন্য এত কাণ্ড, তার কোনো হেলদোল নেই। সে দিব্যি নিজের পার্টি অফিসে নিয়ে ব্যস্ত। এদিকে যত জ্বালা হয়েছে তিহুর, দুশ্চিন্তা আর বিরক্তিতে ভ্রু কুঁচকে আসলো তার। হঠাৎই পাশে পড়ে থাকা ইলেকট্রিক ডিভাইসটির ভাইব্রেশন করে দৃষ্টি কাড়ল তার। চটজলদি মোবাইলটি হাতে নিয়ে স্ক্রিনে তাকালো সে। ভ্রুজোড়া শিথিল হয়ে এলো তার। ভেতরে সামান্য ভীতি কাজ করলেও মুখে ফুটল মুচকি হাসি। রিসিভ করে সালাম দিতে অপর পাশ থেকে ভেসে আসলো আদরে কণ্ঠ, আম্মা যান। ব্যাস, স্নেহপূর্ণ সে কণ্ঠে দুনিয়ার মুহূর্তে উপে গেল তিহুর। আহ্লাদে কণ্ঠে বলল, আব্বু কেমন আছেন আম্মা যান? আপনার তো কোনো খোঁজ খবর নেই, ছেলেটাকে কি ভুলে গেছেন? আব্বার এমন কথায় মুচকি হাসলো তিহু। অপর পাশ থেকে আবারও ভেসে আসলো নওশাদ হকের কণ্ঠ, কী অবস্থা আম্মা যান? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আব্বু, বেশ ভালোই। আমি তো জানি আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, আর সে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এজন্যই তো তোমার মাকে ঘন ঘন যেতে বারণ করছি। কাল আবার তোমার ছোট চাচু যেতে যাচ্ছিল, বলল তোমাকে অনেক মিস করছে, কিন্তু আমি বারণ করেছি। ছোট চাচুর নাম শুনেই তিহুর চোখ বড় বড় হয়ে গেল। মানুষটা যতটা ভালো, ঠিক ততটা রক্ষণশীল। তিহুর উপর তার যত্নটা যেন মাত্রাতিরিক্ত। যেমন বাড়ির অন্যান্য মেয়েদের তুলনায় তার ব্যাপারে অতিরিক্ত রক্ষণশীল তিনি, এমনকি নওশাদ হকের চেয়েও বেশি। তিহু চুপ করে থাকায় অপর পাশ থেকে নওশাদ হক বলল, আম্মা যান কি হলো? কিছু না আব্বু, আসলে পড়ছিলাম। তুমি পড়ছিলে? জি। আচ্ছা আম্মা যান, আপনি পড়েন, আমি রাখি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন, ঠিক আছে? নওশাদ হক ফোন রেখে দিতে যেতে তিহু দ্রুত বলল, আব্বু চাচু কি আসবে? না আম্মা যান, আমি মানা করেছি, কিন্তু আপনি যদি চান। দরকার নেই আব্বু, আমার আসলে টেস্ট চলছে, আর বাসায় আমার সাথে মাহাও থাকে, তাই। পড়াশোনায় মেহের আগ্রহ দেখে খানিকটা মুচকি হাসলেন নওশাদ খান। অতঃপর বললেন, আপনি পড়ুন, এমনিতেই অনেক সময় নিয়েছি। আর বেশি রাত জাগবেন না, অসুস্থ হয়ে পড়বেন। খাবারগুলো সময় মতো খেয়ে নেবেন, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ফোন দিবেন। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ফোন কেটে দিতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল তিহু। ফোনটা ছুঁড়ে ফেললো দূরে। ঠোঁট গোল করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে দরজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টি থমকালো তার। দ্রুত বিছানা থেকে উঠে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে এগিয়ে যেতে যেতে বললে, আরে নাহ, তুমি কখন এলে? আর ভেতরে না এসে দাঁড়িয়েছো কেন? টেস্ট কেমন হয়েছে? নাহা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ওরে বাবা, এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার অ্যান্সার দিব? তিহু হাসলো, কোনোটার অ্যান্সার দিতে হবে না, আগে তুমি আসো। না বসতে বসতে বলল। তিহুর চুলের পানে তাকায়, মাশাল্লাহ বৌমনি, তোমার চুলগুলো কিন্তু মাত্রাতিরিক্ত।
বলতে বলতে তিহুর সুদীর্ঘ কেশরাশিতে আলতো স্পর্শ করল নাহা। সঙ্গে সঙ্গে দুষ্টু হেসে তিহুর পানে চেয়ে ভ্রু নাচালো। কি ব্যাপার বৌমনি, কোথাও তো তোমার ভাইকে দেখছি না কোথাও তো আমার ভাইকে দেখছি না। আমি যতদূর জানি ও বাসায়ও নেই। তাহলে অসময়ে তোমার গোসল করার কারণ? নাহার কথার মর্ম বুঝে তিহু আড়ষ্ট হয়ে উঠল। পরক্ষণে তার কথার জবাবে সে দুষ্ট হেসে বলল, মেয়ে দেখি বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে দেখছি। আজই আম্মুর সাথে কথা বলবো। আর আমি ভার্সিটি থেকে এসে ক্লান্ত হয়ে ফ্রেশ হওয়ার জন্য একটু শাওয়ার নিয়েছিলাম। ও তাই বলো, আমি ভাবলাম কি না কি। বাই দ্য ওয়ে, আমি এসেছি তোমাকে ডাকতে। চলো আমার রুমে, আজ জমিয়ে মুভি দেখবো। অনেক দিন ধরেই সিলেক্ট করে রেখেছি। নিহিত, নীরা, রাফা সবাই আমার রুমে, দ্রুত চলো। নাহা এক প্রকার টেনে বের করে নিয়ে গেল তিহুকে। ঘড়ির কাঁটা রাত 12:30 এসে থেমেছে। রুমের সামনে এসে থমকালো তিহু। স্তব্ধ হলো নুপুরের রিনঝিন শব্দ। আলতো স্পর্শে ভেজানো দরজাটা খুলল সে। দরজার আড়ালে থাকা রুমের ডিম লাইটের নিয়ন আলোয় ডাগর ডাগর চক্ষুদয়ের সামনে সন্ধিহান হলো সে। এতক্ষণ তো সে নাহার রুমে ছিল, তাহলে রুমে কে নীল এসেছে? কিন্তু কেউ তো তাকে ডাকলো না। পরক্ষণে তার মনে পড়ল, তারা সবাই রুমের দরজা দিয়ে রুমটাকে পুরো সিনেমা হল করে বসেছিল। কারো ঢোকা নিষিদ্ধ ছিল। ভাবতে ভাবতেই এসে রুমের লাইট জ্বালালো তিহু। এক ঝলক সোফায় তাকালো। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো ঘুমন্ত নীলের নিষ্পাপ মুখশ্রী। হঠাৎ তীব্র আলোয় ঘুমন্ত চোখ দুটো খিসে রেখেছে সে। তিহু আনমনে মুচকি হাসলো। পরক্ষণেই মুখ বাঁকালো। এই লোকটার জন্যই যত জ্বালা তিহুর, অথচ তিহুকে রেখে দিব্যি ঘুমাচ্ছে সে। আর সারাদিন কোনো খোঁজ খবর ছিল না তাহার। তিহুকে হাজারটা প্রশ্নের সম্মুখীন করে নিজেই দিব্যি নিজের কাজে লিপ্ত হয়েছিল। তিহু অবশ্য দুপুরে একবার কল করেছিল সে খেয়েছে কিনা জানার জন্য। সে না খেলে আবার তিহুর খেতে পারবে না। জ্বালার শেষ নেই। সে ভালো লাগলে খাবে, না লাগলে খাবে না। তাতে এই লোকের খাবার না খাওয়ার সাথে কী সম্পর্ক? বিরক্তি। ভাবতে ভাবতেই তিহুর চোখ যায় নিচে পড়ে থাকা কুসুমটির দিকে। নীলের ডান পাশ থেকে পড়ে মেঝেতে লুটিয়ে খাচ্ছে সে। তিহু কিছু একটা ভাবে, সেটা তুলে যথাস্থানে রাখে। বোকা, সে খেয়ালই করল না নিচে তরল জাতীয় কিছু পড়ে স্থানটি পিছিল হয়েছে। পা দুপা বাড়াতে অসাবধানতাবশত তীব্র বেগে আছাড় খেল সে। তবে পরবর্তী অভিজ্ঞতা আরও বেশি করুন। আছাড় খেয়ে পড়বে তো পড়বে, ঠিক নীলের বক্ষ দেশের মাঝখানে গিয়ে পড়েছে। মাথা ঠেকেছে নীলের খোঁচা খোঁচা দাড়ি আবৃত তীক্ষ্ণ জলাইনের চিবুকের নিচে। এদিকে নিজের উপর তীক্ষ্ণ তবে সামর্থ্য কিছু হঠাৎ বর্ষণে তীব্র বেগে চোখ খুলল নীল। রুমে প্রচণ্ড আলোর রোশনিতে চোখ দুটো বুজে আসলেও সমস্ত শক্তিতে সেটা খুলল নীল। পরক্ষণে নিচে তাকাতে গিয়ে তার চিবুকে বিঁধল এক সুরভি নরম কেশগুচ্ছের মাঝে। সে বুঝল তার বেপরোয়া উড়নচণ্ডী বউটা বর্তমানে তার বক্ষদেশে অবস্থান করছে। সামান্য মুচকি হাসল সে। পরক্ষণে গম্ভীর কণ্ঠে বলল, আসার খেয়ে পড়ার জন্য কি সবসময় আমাকেই খুঁজে পাও? তার কথায় ধীরে ধীরে মাথাটা তুলল তিহু। চোখ পিটপিট করে তাকালো নীলের পানে। এতে নীল বেশ বিরক্ত হলো। বিরক্তির কারণ হিসেবে তিহু মনে মনে নিজের এমন হঠাৎ আছাড় খাওয়াকে দাবি করল। নীল বিরক্তি হয়ে এমন মাথা তোলায় এতক্ষণ বেশ তার কেশরাশিতে মুখ ডুবিয়ে সে মিষ্টি সুবাস অনুভব করেছিল সে। তবে তিহু হুট করে মাথা তোলায় অনুভূতিতে জল ঢালল নীলের। ভ্রু কুঁচকালো। তিহু শুদ্ধে কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে এখানটা তেমন পিছিল হয়ে আছে। বলে সে উঠতে যেতে অসতর্কত পদক্ষেপে সদ্য পদচরণের ফের একই ভঙ্গিমায় দুলে উঠল। উদ্ভট আকর্ষণে ফের নীলের প্রশস্ত বক্ষের উপর ধপাস করে পড়ল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে একেবারে অপ্রকাশিতভাবে মুখের উপর পড়ল। মিলিত হলো ওষ্ঠদ্বয়। ঘটনার আকস্মিকতায় নীল কিংকর্তব্য ভীত লজ্জায় মিশ্রিত বড় বড় হয়ে গেল তিহুর চক্ষুদ্বয়। রুমের দরজাটা খোলা ছিল। তিহু না খেয়ে রুমে চলে এসেছিল। তাই নাহা একটা প্লেটে খাবার সাজিয়ে তার রুমে আনছিল। হঠাৎই রুমের সামনে আসতেই এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। কিঞ্চিত হা হয়ে গেল গোলাপি অধর। সামান্য শব্দ বেরিয়ে আসলো সেখান থেকে,
যদিও ততক্ষণে তিহু নিজের ঠোঁট নীলের ঠোঁটের উপর থেকে সরিয়ে নিয়েছে, কিন্তু এখনও নীলের উপর ঠিক সেভাবে উপর হয়ে পড়ে আছে সে। নাহার কণ্ঠে হকচকিয়ে উঠল সে। বিস্মিত নয়নে তাকালো দুজনেই। নীল দ্রুত উঠে বসল। তিহু এক প্রকার ছিটকে সরে আসলো। বেপরোয়া গতিতে ছুটে এসে নাহার পিছনে দাঁড়িয়ে বলল, তুমি? নাহা পিছনে না তাকিয়ে বলল, আসলে তুমি খাওনি, এজন্য খাবার নিয়ে এসেছিলাম। আমি খাবো না, তুমিও নিয়ে যাও। তখন তো কত কিছু খেলাম, চিপস আর পপকর্ন, এখন আর কিছু খাবো না। আচ্ছা, কোনো মতে জবাবটা দিয়েই চটজলদি পায়ে সেখান থেকে এক প্রকার দৌড়ে পালালো নাহাব। সে দৃষ্টির আড়ালে যেতেই দ্রুত রুমের দরজাটা শব্দ করে বন্ধ করে দিল তিহু। স্বস্তির নিঃশ্বাস ফেলল। একবার পিছনে ঘুরে তাকালো। নীল সবে ফোনটা খুলে কিছু একটা স্ক্রল করছে। তিহু কোনো কথা না বলে বিছানায় গিয়ে বসলো। যেই না লাইট নিভাতে যাবে তখনই নীল বাধা দিয়ে বলল, লাইট অফ করবেন একদম। কেন? ঘুম আসছে না আমার। আপনার ঘুম না আসলে আমি কি করব? যা ইচ্ছা করো, কিন্তু লাইট নেভানো যাবে না। আরে আজব লোক তো, বলছি তো আমার ঘুম আসছে। রাত কয়টা বাজে দেখেছেন? ওকে, অ্যাজ ইউর উইশ, তুমি লাইট নেভাও, আমি বাইরে যাচ্ছি। জাহান্নাম যান, তাতে আমার কি? ফিসফিস করে বলল তিহু। তবে তার ফিসফিসা নিয়ে শুনে ফেলল নীল। তেমনি ভঙ্গিমে বলল, সুইমিং পুলের আদিবাসীদের কথা মনে আছে নিশ্চয়? ভয় দেখাচ্ছেন? না, তোমার সমগোত্রীয়দের কথা মনে করে দিচ্ছি। মানে, আপনি কি আমাকে ভূত বললেন? না না, একদমই না। তুমি ভূত হতে যাবে কেন? তুমি তো পেতনি, ওই যে শ্যাওড়া গাছে ঝুলে থাকা পেতনি। তিহুই এবার তেড়ে আসলো যেন। ইউ, আমি পেতনি হলে আপনি মামদো, মেছো ভূত কোথাকার। সে সামান্য এগিয়ে আসতেই নীল হাতে থাকা রিমোটটা দিয়ে রুমের সমস্ত আলো নিভিয়ে দিল। কুটিল এক অন্ধকারে পরিণত হলো সমগ্র রুম। ভয়ে কম্পিত হলো তিহুর তীক্ষ্ণ কায়া। দ্রুত দৌড়ে এসে জাপটে ধরল নীলকে। নীল পাশে থাকা লাইটটা অন করে। মৃদু হলদেটে আলোয় তিহুর ভীত মুখশ্রী দেখে বাঁকা এসে বলল, শেষমেশ ভয় পেয়ে সে মামদো মেঝভূতের কাছেই আসলে। তিহু কিছুটা লজ্জা পেল। মুখে সেটা প্রকাশ না করে বলল, আপনি সিগারেট খেয়েছেন না? এজন্যই বলি লাইটার কেন কাছে? লাইটার থাকলে সিগারেট খাওয়া হয়ে যায়। তাছাড়া লাইটার কোন কাজে লাগে? পেতনি তাড়াতেও কিন্তু মানুষ আগুনের ব্যবহার করে, আর আগুন জ্বালাতে লাইটার লাগে। বাজে কথা বাদ দিন, আর রুমে লাইট জ্বালান। যদি না জ্বালায় তাহলে আমি সারা রাত এভাবেই বসে থাকবো। ডোন্ট প্রবলেম, থাকো বসে, ঘুমাতে দিব না কিন্তু আপনাকে। শুধু এক রাত কেন, তুমি পাশে থাকলে জীবনের প্রতিটা রাত নির্ঘুম কাটাতে প্রস্তুত। দেখুন আমার ঘুম আসছে, তো ঘুমাও। কে বারণ করেছে? তিহু কুদকুদে কেঁদে বলল, লাইট জ্বালান, নাহলে কামড় দিব কিন্তু। তিহুর এমন বাচ্চা হুমকিতে প্রসারিত হাসে। সমস্যা নেই, লাভবাইট বলে চালিয়ে দিব। ধুর কচু, কি বলি আর কি অ্যান্সার দেয়, যেমন প্রশ্ন তেমন অ্যান্সার। আরে ধ্যাত্টু। আকাশের সূর্যটা আজ নিজের সর্বোচ্চ তেজে বিরাজমান। ভোরবেলায় তার প্রখর তাপ কিছুটা অতিষ্ঠ জনজীবন। সূর্যের দাপুটে রোদ রেখায় চারিপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। সে রোদ কিরণের কিছুটা জানলা ফাঁক করে এসে তিহুর মুখে পড়ল। দুষ্টু সেই রোদ্দুরের স্পর্শে পিটপিট করে চোখ মেলল তিহু। বর্তমানের অবস্থান বুঝতে কিছুটা মুহূর্ত সময় নিল মস্তিষ্ক, তবে বোঝার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে উঠে বসল। পাশে শটাং হয়ে শুয়ে আছে নীল। তাকে দেখে মুখ বাঁকালো তিহু। মূলত কাল রাতে এই বজ্জাত লোককে হাজার বলেও রুমে লাইট অন করতে পারেনি তিহু। সারা রাত ভীত হয়ে বসে থাকতে থাকতে কখন যে এখানেই ঘুমিয়ে পড়েছে আল্লাহ মালুম। ঘুমন্ত নীলকে ধাক্কা মেরে সরিয়ে তিহু চিবিয়ে চিবিয়ে বলল, বজ্জাত বেটা, শুধু একবার সুযোগ পায় হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো ওই তিহু কি জিনিস। বলেই সেখান থেকে উঠে গেল তিহু। তার ধাক্কায় নীল কিঞ্চিত পরিমাণ সরেছে, তবে পাতলা ঘুমটা ভেঙে গেছে মুহূর্তেই। ঘুমো ঘুমো চোখে সে চেয়ে আছে তিহু ধূপধাপ শব্দ ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যাওয়া রাগান্বিত দেহবয়বের দিকে। তন্দ্রাটার মধ্যে আনমনে মুচকি হাসল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো তিহু। দেখতে পায় নীল বিশাল জানলাটার সামনে দাঁড়িয়েছে। অত্যাধুনিক জানলাটার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করছে উজ্জ্বল রোশনি। নীল স্বভাবত পাশের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে। তিহু সেদিকে তাকিয়ে ভ্রু গোটালো। পরোয়াহীন ভঙ্গিমায় ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দীঘল চওড়া সে আয়নার এক ঝলক নিজের প্রতিকৃতির পানে চাইল। পরক্ষণে গলার ধারে
দৃষ্টি যেতেই চক্ষু স্তম্ভিত হয়ে গেল তার। কেমন লালচে লালচে দাগ হয়ে আছে জায়গাটা। কেউ বুঝলো না হঠাৎ করে জায়গাটার হলো কি। কাল অবধি তো সব ঠিক ছিল। সে বারংবার জায়গাটায় হাত ঘোরাচ্ছে। নীল ভুরু কুঁচকে তাকালো। আয়নার মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখা তিহুর পানে স্পষ্ট দৃষ্টি রাখলো। নীল তার পাশ কাটিয়ে যাচ্ছিল। তাকে এমন গলা ঘষতে দেখে বলল, এভাবে ঘষলে এবার চামড়াও ছিঁড়ে হাতে চলে আসবে। তিহু হাত থামালো না। পানি লাগার তরুণ বৃষ্টিভাবে জ্বলছে স্থানটি। বিরক্তি কণ্ঠে বলল, আপনার কি? নীল ততক্ষণে হাতে মলম জাতীয় কিছু এনে দাঁড়িয়েছে। আয়নার তার প্রতিবিম্ব দেখেই ঘুরে তাকালো তিহু। সামান্য ভুরু কুঁচকেও তোয়াক্কা না করে নীল মলমটা তিহুর গলার সেই লালচে দাগগুলোর উপর আলতো স্পর্শে লাগিয়ে দিতে শুরু করলো। অপ্রকাশিত কাণ্ডে তিহু কিছুটা চমকে উঠল। তার চঞ্চল চোখ দুটো গোল গোল হয়ে উঠল। বিস্মিত সে স্থির হয়ে রইল। হঠাৎ নীলের এমন স্পর্শে তিহুর শ্বাস প্রশ্বাস যেন আটকে এলো। মেরুদণ্ড বেয়ে নেমে আসলো শীতল শিহরণ ঝাঁক। এই শিহরণ ঝাঁকালো দেহের প্রতিটি লোমকূপ। সামান্য কেঁপে উঠল সে। নীল সামান্য বাঁকা হাসলো তার এমন অবস্থায়। আলতো হাতে লাগাতে লাগলো। নীল একবার তিহুর দিকে তাকালো। বেচারি এখনো চোখ মুখ খিচে রেখেছে। নীল তার আরক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর সামান্য ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বলল, ইউ আর টু মাচ ইডিয়েট ইউ নো। তার এমন কণ্ঠে চোখ মেলে তাকালো তিহু। কিছু বলতে যাওয়ার আগে দেখতে পেল হেলে দুলে দ্রুত পায়ে রুম থেকে বের হচ্ছে নীল। ঘড়ির কাঁটায় সকাল 8:30। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে তিহু। রেডি হওয়ার প্রায় সম্পূর্ণ, এখন শুধুমাত্র চুলগুলো বিনুনি করা বাকি। সে দীর্ঘ সেই কেশরাশি সবে হাত রাখা চিরুনিতে আলতো আশ্রাতে লেগেছে। তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলো মির্জা সূচনা। ব্যতিব্যস্ত হয়ে পড়ল তিহু। দ্রুত বিছানা থেকে উঠে যেতেই মির্জা সূচনা তাকে থামিয়ে দিয়ে বলল, উঠো না, চুলগুলো আশ্রিয়ে নাও, টাইম হয়ে যাচ্ছে তো। আম্মু আপনি? মির্জা সূচনা কোনো কথা বললেন না। প্লেটে থাকা ভাতগুলো মেখে সযত্নে তিহুর দিকে হাত বাড়িয়ে তার গালে তুলে দিতে বলল, সকাল থেকে তো কিছুই পেটে পড়েনি। সারাদিন এভাবেই থাকা হবে। আর কোন বিকেলে আসবে তখন যদি পেটে পড়ে। এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তিহু খাবারগুলো গ্রহণ করলো। মুগ্ধ হেসে তাকালো। তার মাতৃসুলভ মৃদু শাসনে আহ্লাদী কণ্ঠে বলল, আপনি আছেন না আমার আম্মু? মির্জা সূচনা দ্বিতীয় লোকমা মাখাতে মাখাতে বলল, আর আহ্লাদ দেখাতে হবে না। আমি বুঝি আমাকে কতটা আম্মু হিসেবে মানা হয়। তিহু অবাক দৃষ্টি মেলে তাকালো মির্জা সূচনার দিকে। দ্বিতীয় লোকমাটা তার গালে তুলে দিতে বলল, আম্মুকে কেউ আপনি করে বলেন? তিহু এবার নিশ্চিত হয়ে হাসলো। অতঃপর কী ভেবে সে নিজে প্রশ্ন করলো, মেয়েকে কেউ তুমি করে বলে? মির্জা সূচনা অবাক হলো। তিনি এমন উত্তর কখনোই আশা করেনি। অতঃপর খানিকটা হাসলেন। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার দৃষ্টির মানে। মানুষটার এই বয়সে এসেও কতটা সুন্দরী। এনাকে দেখলেই তিহুর ইচ্ছা করে নিজের শ্বশুরকে বাহবা দিয়ে বলতে, আপনার চয়েস আছে আব্বু, জিতছেন আপনি। আচ্ছা এখন থেকে আমি তোকে তুই করে বলবো, এবার হয়েছে? মির্জা সূচনার কথায় ধ্যান ভাঙল তিহুর। মাথা নাড়িয়ে একগাল হেসে বলল, এবার দ্রুত খেয়ে নে দেখি, এক্ষুনি সময় হয়ে যাবে। তিহু মুচকে হেসে হাতটা চুলে কার্যকর রেখে একে একে গ্রহণ করলো মির্জা সূচনার হাতে তুলে দেওয়া লোকমাটা। হঠাৎই খেতে খেতে কিছু একটা মনে পড়ল। দ্রুত কণ্ঠে বলল, আম্মু জি, একটা রিকোয়েস্ট করব। কেমন রিকোয়েস্ট? তিহু কাছু করতে লাগলো। মির্জা সূচনা অভয় দিয়ে বলল, বল। আমি জাফলং আমার বান্ধবীদেরকে সাথে নিয়ে যেতে চাই। এতে এত ভয়ের কি আছে? অবশ্যই যাবে সে। তুই এক কাজ কর, আজই তাকে আমাদের বাসায় নিয়ে আয়। আমরা যাচ্ছি, কাল সকাল রওনা হব। কিন্তু আম্মু আমি তো মাকে কিছু বলিনি এখনও। আর তুমি না বলেছিলে পরশু যাবে? সেটাই জানতাম, তবে বিয়ের ডেট 2 দিন এগিয়ে এনেছে তো। সৌভিক আবার আমেরিকায় ব্যাক করবে। এজন্য আমরা ভাবছি কাল সকাল সকাল রওনা দিব। ও, ভার্সিটির প্রায় কাছাকাছি চলে এসেছে নীলের গাড়ি। এতক্ষণ ধরে তাকে কিছু বলার জন্য বেশ অস্থির হয়েছিল তিহু। নীল সেটা দেখলেও না দেখার ভান করে দক্ষ হাতে ড্রাইভিংয়ে ব্যস্ত। না পারে তিহু এবার বলে দিল, আমার একটা কথা ছিল। বলো। ওদিকে কি? আমি এদিকে কথা বলছি, আমার দিকে ফিরুন। তিহুর কণ্ঠে বিরক্ত হলো।
তার কথায় নীল গাড়ি থামায়, চোখে থাকা রোদ চশমাটা খুলে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলুন। তার এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেল দেহ। এভাবে তাকিয়েছেন কেন? তো কীভাবে তাকাবো? যেভাবে ইচ্ছা, এভাবে নয়। আমার তো এভাবে তাকিয়ে থাকতেই ইচ্ছা করছে। আপনি বাজে বকা বন্ধ করবেন? তুমি শুরু করলেই বন্ধ করব। টিহু থামলো, কিছুটা ইতস্তত বোধ করলো। শেষমেশ সাহস করে বলল, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে নিয়ে যেতে চাই। কোথায়? জাফলং তো যাবে, আমার বেস্ট ফ্রেন্ডের ভিতরে কিন্তু একটা ছেলেও আছে। নীল এবার কঠোর দৃষ্টি মেলে তাকালো। টিহু কিছুটা ভড়কে গেল, মুখে সেটা প্রকাশ করলো না। সে কিছু বলতে যাওয়ার আগে তাকে অবাক করে দিয়ে বলল, রিশাদ নামের ছেলেটা তো। কিন্তু আপনি কীভাবে জানলেন? সেটা তোমার না জানলে চলবে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে আমারও ভালো লাগে, তুমি একে নিয়ে যেতে পারো। টিহু খুশিতে আত্মহারা হয়ে সিট থেকে উঠে নীলকে এক প্রকার জাপটে ধরলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তার এত খুশি হওয়ার কারণ নীল বুঝতে না পারলেও টিহু খুব ভালো করে জানে রিশাদকে না নিয়ে গেলে কতটা সমস্যা হতে পারে। প্রথমত মাহা আর তাকে ছাড়া টিহু কতক্ষণ ঢাকার বাইরে যেতে পারে না। গেলে বাবা মাকে হাজারটা জবাব দেখাতে হয়। তাদের দুজনকে নিয়ে গেলে হয়তোবা প্রশ্নের বর্ষণ কিছুটা কম হতে পারে। আর এই সুযোগে না হয় বন্ধুমহল নিয়ে একটু জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করা যাবে। ভার্সিটির সামনে তাকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ হলো চলে গিয়েছে নীল। টিহু অপেক্ষা করছে রিশাদ আর মাহার, দুটোর একটারও খোঁজ নেই। বেশ কিছুক্ষণ পর অবশেষে দেখা মিলল জোড়ামানিকের। বিরক্তি নিয়ে টিহু এগিয়ে গিয়ে বলল, কত সময় লাগে তোদের? লাস্ট মোমেন্টে আসবি নাকি? তার কথায় মাহা হাই তুলে বলল, আমরা তো বেগটা না যে বর বউ গুছিয়ে দেবে আর আমরাও চলে আসব। আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে হয়, তাই না দোস্ত? তার কথায় রিশাদও সম্মতিসূচক মাথা নাড়ালো। টিহু মুখ কুঁচকে বলল, আজে বাজে কথা ছাড়। আর কোনো কথা আছে তোদের? তার কথা এক লোহমায় লুফে নিল রিশাদ। বান্ধবী? আমার সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন করি। কর। তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কীভাবে? মানে তার কথার মর্ম টিহু না বুঝলে মা ঠিকই বুঝতে পেরেছে, তাই সজোরে একটা চিমটি দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। রিশাদ মৃদু শব্দ করে মাহার দিকে তাকিয়েছে। টিহু বোকা দৃষ্টি মেলে তাকালো মাত্রই মাহা রিশাদের দিকে তাকিয়ে কটমট করে বলল, ক্লাস আছে, চল, সময় হয়ে যাচ্ছে। রিশাদ ব্যথাপ্রাপ্ত হাতে স্থানে ঘষতে ঘষতে এগিয়ে চলল তাদের সাথে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।